প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের একবারে আমাদের সাজেশনগুলো কবে দেওয়া শুরু করবে। তো তোমাদের বাংলায় কিন্তু আমি এলসিসি যে কম্পালসারি বেঙ্গলি রয়েছে, এলসিসি টু টু যে পেপারটি রয়েছে, সাময়িক পত্র ও কথা সাহিত্য, সেই পেপার থেকে আমি তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে দিয়েছিলাম আর বলেছিলাম এই প্রশ্নগুলো করলে তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তো আমি তোমাদের অনেক দিন আগেই ভিডিও দিয়ে দিয়েছিলাম। আমাদের যেহেতু পড়া করাতে হয়, বিভিন্ন ক্লাস থাকে, তাই আমাদের সময় থাকে না অন্যকে নিয়ে ব্যস্ত থাকার। এবং কিছু কিছু দেখবে রয়েছে যারা এই প্রশ্নগুলো দেখবে তোমাদের দেওয়া হয়েছিল, তোমরা দেখবে হাতে লেখা, আমাদের তো স্টুডেন্টদের বলতে হয়, স্টুডেন্টরা লেখে, সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, হাতের লেখা বুঝতে পারাটাই এবং তোমাদের কোন কোশ্চেন আসবে সেটা জানতে পারাটাই মূল কথা। এমন নয় যে তোমরা কম্পিউটারাইজ টাইপ করা এমন কোশ্চেন মানে জিনিসগুলো পেলে যেগুলো পড়ে কোনো তোমাদের কাজেই হলো না। ঠিক আছে, আর বাংলায় সবসময় আমি তোমাদের বলেছি ইয়ার ভিত্তিক পড়ে গেলে তোমরা কিন্তু পস্তাবে। ইয়ার ভিত্তিক সবসময় পড়ে গেলে কিন্তু বাংলায় হয় না। তোমরা আগেও দেখেছো, যারা পিবি স্টাডি ক্লাস বিগত ফার্স্ট সেমিস্টার থেকে তোমরা পড়ে এখন কিন্তু সিক্স সেমিস্টারে তোমরা কিন্তু রয়েছো, তোমরা জানো। ঠিক আছে, তো কিছু দেখবে চ্যানেল থাকবে যারা এগুলো বলবে যে এই প্রশ্নগুলো আমি অনেক দিন আগে দিয়েছি, এগুলোই দেখে দেখে টাইপ করে, সেগুলো হয়তো প্রচুর সময় থাকে, তারা তো আর অনেকে আছে দেখবে পড়ায় না, তাদের কাজ হচ্ছে এরকম টাইপস করে সেগুলো নোটসগুলো দেওয়ার। তো যাই হোক, আমি যে কোশ্চেনগুলো তোমাদের একবারে বলবো সেগুলো একটু দেখবে এবং এই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা পাবে। হ্যাঁ, আমি তোমাদের বইয়ের নাম বলে দিয়েছি, বইয়ের রাইটার যদি কিনে নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। আমার যে নোটসগুলো তোমরা পাবে আমি তোমাদের আগাগোড়াই বলি, সেগুলো বিভিন্ন বই থেকে এবং কিছু কিছু কোশ্চেন রয়েছে যেগুলো আমাদের পুরনো যে বইগুলো রয়েছে সেখান থেকে আমরা কালেক্ট করে তোমাদের দেওয়ার চেষ্টা করি, যেগুলো পড়লে তোমরা ভালো নম্বর পাও। তোমাদের টাইপ করা এবং বইয়ের ছবি তোলা, এর মধ্যে তফাৎটা বুঝতে হবে। ঠিক আছে, বইয়ের থেকে ছবি তুলে গুগলতে পেস্ট করে সেটাকে টাইপ করে সাজিয়ে দিলাম, সেটা ভালো নোটস হয়ে গেল। আর বই থেকে ছবি তুলে সেগুলোকে ক্রিয়েট করা, সেগুলো কোনো সময় ভালো নোটস হবে না। ঠিক আছে, সেগুলো তোমরা জানো, তোমরা ব্যাখ্যাও পেয়েছো, তোমরা সিক্স সেমিস্টারে তো ফার্স্ট সেমিস্টার থেকে ফলো করে আসছো, এই বিষয়গুলো একটু মাথায় রাখবে। ঠিক আছে, এবং তোমরা যারা পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বাংলার এই বাংলায় যে সাবজেক্টটি রয়েছে, বাংলায় তোমরা 80 থেকে 90 টাকার মধ্যে তোমরা এই নোটসটা পেয়ে যাবে। ঠিক আছে, এখনও চলছে, কিছুটা বাকি আছে, তোমরা 80 থেকে 90 টাকার মধ্যে। তো দেখে নাও কী কী প্রশ্ন রয়েছে। মডুল 1 থেকে যে প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে, মান 10। প্রথম প্রশ্ন হচ্ছে সংবাদ প্রভাকর, যেগুলো আমি প্রশ্নগুলো আগেও দিয়েছি তোমাদের। ঠিক আছে, এগুলো টাইপ করা তোমাদের চাইলে একটু ওয়েট করতে হবে, টাইপ করে তোমাদের দেবো, কারণ আমাদের প্রচুর ক্লাস করাতে হয়, প্রচুর সাবজেক্ট রয়েছে, সাবজেক্টগুলো তোমাদের নোটস বানাতে হয়। ঠিক আছে, তো আমাদের তো আবল তাবল করে বেশি প্রাইস নিয়ে কাজ নেই। ঠিক আছে, তোমরা জানো পিবি স্টাডি ক্লাস তোমাদের জন্য কতটা অক্লান্ত পরিশ্রম করে। তো মডুল 1 থেকে দেখো, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটি গুরুত্ব নির্ণয় করো। সবুজপত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা করো। 3 সমাচার দর্পণ কত সালে কার উদ্যোগে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব অবদান বিচার করো। এবং তোমরা আরেকটি তোমাদের কথা বলবো, এই যে প্রশ্নগুলো বলছি এগুলো তোমরা ভালো করে দেখবে। তোমাদের বইয়ের নামও আমি বলে দিয়েছি, সেই বইটি কিনে তোমরা পড়তে শুরু করে দাও। নোটস যে তোমাদের নিতে হবে এমন কোনো কথা নেই। আর তোমরা পিবি স্টাডি ক্লাসের নোটসের জন্য অনেকক্ষণ ধরেই, তোমরা অনেক দিন ধরেই ওয়েট করে থাকো এবং বিগত সেমিস্টারগুলোতে তোমরা ওয়েট করেছিলে। ঠিক আছে, তোমাদের কোনো যে কম রেমুনারেশনের মধ্যে তোমাদের দেওয়া হয়, তোমরা কিন্তু 100% কোশ্চেন বিগত সেমিস্টারগুলোতে কমন পেয়েছো, তার প্রমাণ রয়েছে। তো অসাধু যারা রয়েছে, ঠিক আছে, যারা এসে এখন হয়তো অনেক প্রলোভন দেখাবে, তো তাদের থেকে সাবধান থাকবে। ঠিক আছে, কারণ কিছু কিছু রয়েছে যারা হয়তো তার কোয়ালিফিকেশানই নেই, সে ইংলিশে হয়তো ফেল করেছে, সে ইংলিশ পড়াচ্ছে, সে বাংলার নোটস দিচ্ছে, সে যাবতীয় সমস্ত নোটস দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরকম রয়েছে অনেকে। ঠিক আছে, তো তারা মনে করে যে আমি বই বাজার থেকে বই কিনে আমি ওগুলোকে কপি পেস্ট করে টাইপ করে দিয়ে দেবো, আমার সেরা নোটস হয়ে যাবে। বাকি কোনো টিচাররা কিছু জানে না, তারা কোনো পড়াশোনা করেনি, তারা ওইভাবে করতে পারে না। ঠিক আছে, তো এরকম অনেক অসাধু আছে, তাদের থেকে সাবধান থাকবে। আর তোমরা যারা পিবি স্টাডি ক্লাস সাবস্ক্রাইব করে রেখেছো প্রত্যেকের জন্য আমি 90 থেকে 80 টাকার মধ্যে আমি এই নোটস দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা পেয়ে যাবে, একটু ওয়েট করতে হবে। তো দেখো, সমাচার দর্পণ কত সালে কার উদ্যোগে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব অবদান বিচার করো।
কবিতা পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতায় ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকাটির ভূমিকা সম্পর্কে আলোচনা করো। বঙ্গদর্শন পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব অবদান বিচার করো। বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। 7 বাংলা সাময়িক পত্রের ইতিহাসে তত্ত্ববোধিনী পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করো। এই যে 7টি প্রশ্ন তোমাদের বলে দিলাম, এই 7টি প্রশ্ন তোমাদের করে যেতে হবে। এই 7টি প্রশ্ন যদি ভালো করে তোমরা করে যাও, এখান থেকে 100% কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে। এখানে ইয়ার কভার করা রয়েছে এবং ইয়ারের বাইরেও কিছু প্রশ্ন দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু শুধু ইয়ার প্রশ্ন আসবে এমন কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে? অনেক কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেয়, সেগুলো একটু ভালো করে বিচার করে দেখবে। 23-এ যে প্রশ্নগুলো এসছে সেগুলো কিন্তু একটা ইয়ারে হয়তো দিয়েছে, আরেকটা ইয়ারে কিন্তু আলাদাভাবে দিয়েছে কোশ্চেন, সেগুলো একটুখানি মাথায় রেখে পড়াশোনাগুলো করবে। তারপর দেখো 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে, বাংলা সাহিত্যের বিকাশে কল্লোল পত্রিকাটির ভূমিকা নির্দেশ করো। 2 বাংলা গদ্যের বিকাশে পরিচয় পত্রিকার ভূমিকা আলোচনা করো। এগুলো 10-এরগুলো পড়লেই তোমরা 5-এ কমন পেয়ে যাবে, মানে 5-এর উত্তরগুলো হয়ে যাবে, তবু আলাদা করে আমি দিয়েছি 5-এরগুলোতে। বাংলা সাহিত্যের বিকাশে প্রগতি পত্রিকার ভূমিকা নির্দেশ করো। বাংলা সাহিত্যের বিকাশে দিগদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে কালী কলম পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। এবং 6 ও 7 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বিচার করো। বাংলা গদ্যের বিকাশে সবুজ পত্র পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এখান থেকে আমি 7টা প্রশ্ন দিয়েছি, আমি লাস্টের দিকে তোমাদের এখান থেকে বেছে দেবো, স্টার মার্কগুলো বলে দেবো, ঠিক আছে? আর তোমরা যদি টাইপ করা চাও অবশ্যই টাইপ করে আমি তোমাদের দিয়ে দেবো, একটু সময় লাগবে, কারণ আমরা প্রত্যেকটা ক্লাস আমাদের করাতে হয়, বিভিন্ন সাবজেক্টের জন্য ব্যস্ত থাকি, সারাদিন বসে থাকি না। শুধুমাত্র যে নোটস বানাবো আর দেবো আর বিক্রি করবো সেই নিয়ে চলবে তা নয়, আমাদের ক্লাস করাতে হয়, ঠিক আছে? তোমরা জানো আমরা অনেক ব্যস্ত থাকি। তারপর দেখো মডেল 2 থেকে রজনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র যে অনৈসর্গিক বা অলৌকিক কাহিনীর উপস্থাপন করেছেন তা কতখানি যথাযথ তা নিজের ভাষায় আলোচনা করো। রজনী উপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তা নিজের ভাষায় লেখো। বাংলা উপন্যাস সাহিত্যের প্রবাহে রজনী উপন্যাসটির গঠন কৌশলের নতুনত্ব বিচার করো। রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। রজনী উপন্যাসের শচীন চরিত্রটি বিশ্লেষণ করো। রজনী উপন্যাসের অমরনাথ চরিত্র সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এরপর পড়বে 5 নম্বরের যে প্রশ্নগুলো, রজনী উপন্যাসের অমরনাথ চরিত্র সম্পর্কে আলোচনা করো। রজনীর গৃহত্যাগের কারণ সংক্ষেপে লেখো। তুমি লবঙ্গলতার অপেক্ষা সহস্র গুণে সুখী বক্তাকে এমন উক্তির কারণ কি? রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে করতে হবে, এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। চলে আসবো মডিউল 3-তে। ছোট লোক গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। চোর গল্পটির মধ্য দিয়ে যে সমাজ সমস্যাটি প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। 4 আদাব গল্পটিতে যে মানবিক আবেদনের পরিচয় পাও তা তোমার নিজের ভাষায় লেখো। চোর গল্পটির নামকরণের যে ব্যঞ্জনাময় আলোচনা করো। আদাব গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। অন্তঃলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা কীভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো। এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো করে তোমাদের রেডি করতে হবে। চলে আসবো 5 নম্বরের প্রশ্ন, ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোকের পরিচয় দাও। অন্তঃলীলা গল্পে শকুন্তলা চরিত্রটির সংক্ষিপ্ত আলোচনা করো। যতীন্দ্র নন্দীর চোর গল্পে চোর বলতে কাকে বোঝানো হয়েছে? অন্তঃলীলা গল্পের শুরুতে কফি হাউসের যে বর্ণনা দেওয়া হয়েছে গল্পটি অনুসরণে লেখো। টোবাটেক সিং গল্পে লাহোরের পাগলা গারদের যে বর্ণনা দেওয়া হয়েছে তা নিজের ভাষায় লেখো। টিকা লেখো দিগদর্শন, টোবাটেক সিংয়ের সীমান্ত, রজনী উপন্যাসের উপকাহিনী, রেকর্ড গল্পে চোরা বাজার, কালী কলম, রজনী উপন্যাস পাশ্চাৎ প্রভাব, ছোটলোক গল্পের রিক্সাওয়ালা চরিত্রটির পরিচয় দাও। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, একদম 100% কমনযোগ্য সাজেশান আমি তোমাদের দিয়ে দিলাম। তোমাদের বিগত 6 সেমিস্টারে আমি বাংলা সাজেশান দিয়েছিলাম, সেখানে মিলিয়ে দেখবে, যে সাজেশানটা আমি দিয়েছিলাম পাবে তোমরা, মিলিয়ে দেখবে 100% তোমাদের ওপরে কিন্তু কোশ্চেন কমন এসছে, তোমরা কমন পেয়েছো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো। এবং নোটসের জন্য আমি তোমাদের নোটস দিয়ে দেবো, তোমাদের 90 টাকা 80-85 টাকার মধ্যে তোমরা নোটস পেয়ে যাবে, ঠিক আছে? আমি রেডি করছি, তোমরা পেয়ে যাবে, এর মধ্যে আমি তোমাদের দিয়ে দেবো। তো আজকের মতো এটুকুই, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবং তোমরা পিভি স্টাডি ক্লাসের সঙ্গে সর্বদা রয়েছো, জানো তোমাদের পিভি স্টাডি ক্লাস বিগত 1st সেমিস্টার থেকে তোমাদের অক্লান্ত পরিশ্রম করে তোমাদের কিন্তু
সাহায্য করে এসছে, এবারেও তার ব্যতিক্রম হবে না, অবশ্যই করব। একটু সময় লাগছে কারণ প্রত্যেকটা সেমিস্টারের জন্যই ভাবতে হচ্ছে, ঠিক আছে। এবং কিছু অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারা ওতপ্রোতভাবে এখন 6 মাস 7 মাসে এসেছে, গজিয়ে উঠেছে, তাদের মুখ্য জবাব দেওয়ার জন্য আমাদের পরিশ্রম করতে হয়। তো যাই হোক, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।